আপনারা যারা এখন এই গল্পটা শুনছেন তারা একটু একা হয়ে বসুন আর ভলিউমটা অল্প কমিয়ে নিন। এই গল্পটা একান্তই আমার ব্যক্তিগত, আর এর পড়তে পড়তে লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যা সবার সামনে প্রকাশ করা যায় না। আমার নাম অনুষ্কা। আমার বাড়ি নদিয়াতে, এক শান্ত গ্রাম্য পরিবেশে আমার ছোটবেলা কেটেছে। বিয়ের পর যখন প্রথম কলকাতায় এসেছিলাম, তখন শহরটার কোলাহল আর আলো ঝলমলে জীবন দেখে এক অন্যরকম ভালো লাগা কাজ করেছিল। কিন্তু আজ যখন আপনাদের সামনে এই কথাগুলো বলছি, তখন আমার পরনে একটা সাদামাটা সুতির শাড়ি। হয়তো দেখে মনে হচ্ছে আমি খুব শান্তশিষ্ট একজন মানুষ, তবে আমার ভেতরের ঝড়টা বাইরে থেকে বোঝা কঠিন। ঠিক এই মুহূর্তে আমার মনটা ভারাক্রান্ত, কিন্তু একই সাথে এক অদ্ভুত শূন্যতা আর গভীর এক উপলব্ধি আমাকে ঘিরে ধরেছে। আপনারা আমার মনের কথাগুলো শুনলে হয়তো অনেকেই বুঝতে পারবেন জীবনের কিছু সম্পর্ক কতটা জটিল, আর সমাজের চোখে সেগুলো কতটা অন্যায়। কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ভালো মন্দের হিসাব রাখা বড় কঠিন হয়ে পড়ে। আমার এই গল্পটা ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আরও শক্তি দেবে। আমার স্বামী রাজেশ শহরের একটা বড় কোম্পানিতে কাজ করে। ওর কাজটা এমন যে প্রায়ই ওকে অফিসের কাজে বাইরে যেতে হয়, কখনো এক সপ্তাহের জন্য, কখনো বা আরও বেশি দিনের জন্য। আমার অবশ্য এতে খুব একটা অসুবিধা হতো না প্রথম দিকে। ভাবতাম নিজের মতো করে সময় কাটাবো, কিন্তু ধীরে ধীরে একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল। এই শহরের ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠতাম। আমাদের বিয়ের কিছুদিন পরেই আমার দেওর রাহুল আমাদের সাথে থাকতে এলো। রাহুল সদ্য কলেজ পাশ করে নতুন চাকরি খুঁজছিল। ওর বাড়িও আমাদের মতোই নদিয়াতে, কিন্তু শহরে থাকার খরচ বেশি বলে ও আমাদের ফ্ল্যাটেই উঠল। প্রথম প্রথম রাহুলকে পেয়ে ভালোই লাগত। ফ্ল্যাটে একটা প্রাণের ছোঁয়া পেলাম। ও ছোট হলেও বেশ দায়িত্ববান ছিল। আমাকে টুকিটাকি কাজে সাহায্য করত, বাজার থেকে জিনিসপত্র এনে দিত, আর সবচেয়ে বড় কথা, আমাকে একাকিত্ব থেকে বাঁচাত। ওর সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যেত টেরই পেতাম না। রাহুল আর আমার বয়সের ফারাক খুব বেশি ছিল না, বলতে গেলে বন্ধুত্বের মতো একটা সম্পর্কই তৈরি হয়ে গিয়েছিল আমাদের মধ্যে। রাজেশ যখন বাড়ি থাকত না, তখন আমরা দুজনেই ফ্ল্যাটে থাকতাম। দুপুরবেলা আমি যখন টিভি দেখতাম, ও এসে আমার পাশে সোফায় বসত। মাঝে মধ্যে ও আমার পছন্দের খাবার বানাতে বলতো, আর আমি হাসি মুখে বানিয়ে দিতাম। একদিনের কথা মনে আছে, রাজেশ তখন অফিসের কাজে দিল্লি গিয়েছিল। দুপুরবেলা আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর রাহুল ল্যাপটপে কি একটা দেখছিল। হঠাৎ আমার পায়ে একটা পোকা কামড়ালো। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। রাহুল দৌড়ে এসে দেখল পায়ের কাছটা লাল হয়ে ফুলে উঠেছে। ও কোনো দ্বিধা না করে আমার পা টেনে নিয়ে আলতো করে ফুঁ দিতে শুরু করল। ওর হাতের স্পর্শে আমি শিহরিত হয়ে উঠলাম। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। ওর মুখের কাছে আমার পা, আর ওর চোখের দৃষ্টিতে কি যেন একটা ছিল, যা আমাকে অস্বস্তি দিচ্ছিল, আবার ভালোও লাগছিল। ও সেদিন আমার পায়ের ওপর ভিক্স ঘষে দিয়েছিল। সেই ঘটনার পর থেকে আমরা দুজনেই কেমন যেন অদ্ভুতভাবে একে অপরের প্রতি সচেতন হয়ে উঠলাম। রাহুলের চোখ এখন আমার দিকে যেন একটু বেশি আটকে থাকত। আমি যখন শাড়ি পরে রান্না করতাম, ও পিছন থেকে এসে ফ্রিজ থেকে জল নিত, আর ওর পাশ দিয়ে যাওয়ার সময় ওর উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে এসে লাগত। কখনো কখনো ও ইচ্ছা করেই আমার হাত ছুঁয়ে দিত, আর অজান্তেই আমার বুকটা ধুকপুক করে উঠত। আমি নিজেকে বোঝাতাম এটা শুধুই ভাবির প্রতি দেওরের স্নেহ, আর কিছু না। কিন্তু আমার মন জানত এই অনুভূতির গভীরে কিছু একটা বাড়ছিল, যা সমাজের চোখে ঠিক নয়। রাতের বেলায় যখন ফ্ল্যাটে শুধু আমরা দুজন থাকতাম, তখন ব্যাপারটা আরও তীব্র হয়ে উঠত। রাজেশ যখন থাকত না, আমি একা শুতে পারতাম না। ভয় পেত না, কিন্তু কেমন একটা খালি খালি লাগত। রাহুল হয়তো তার ঘরে মুভি দেখত, আর আমার চোখে ঘুম আসত না। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গেল। আমি ভয় পেয়ে প্রায় ছুটে গেলাম রাহুলের ঘরে। ও তখন ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি বললাম, রাহুল, আমার খুব ভয় করছে। ও ল্যাপটপ বন্ধ করে উঠে এলো। টর্চ জেলে আমার হাত ধরে নিয়ে এসে সোফায় বসালো। আমার হাতটা ধরে রেখেছিল অনেকক্ষণ। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। সেদিন রাতে ও আমার পাশে বসে অনেক গল্প করল, যতক্ষণ না বিদ্যুৎ আসে। ওর স্পর্শ, ওর সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমি জানি এটা অন্যায়, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছিলাম না। আস্তে আস্তে আমাদের কথার ধরন পাল্টাতে শুরু করল। রাহুল আমাকে এমন কিছু কথা বলত, যা সাধারণত একজন দেওর তার ভাবিকে বলে না।
ও বলতো, ভাবি, তোমাকে যখন দেখি মনে হয় আমার জীবনের সব আলো জানো তুমি। ওর কথায় একটা অদ্ভুত মাদকতা ছিল। আমি হয়তো ওর দিকে তাকিয়ে হাসতাম, কিন্তু আমার মনের ভেতরে একটা তীব্র টানাপোড়েন শুরু হতো। একদিন আমার জন্মদিনে রাজেশ বাইরে ছিল। রাহুল আমাকে একটা লাল গোলাপ আর একটা খুব সুন্দর কানের দুল উপহার দিল। উপহার দিতে গিয়ে ও আমার কানের লতিতে আলতো করে ছুঁয়ে দিল। ওইটুকু ছোঁয়ায় আমার শরীরে বিদ্যুৎ খেলে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হচ্ছিল এই স্পর্শের ভাষা অনেক গভীর, অনেক বেশি ব্যক্তিগত। আমি সেদিন খুব অসুস্থ বোধ করেছিলাম। আমার মাথা ঘুরছিল, বুক ধরফর করছিল। আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম। রাহুল এবার আরও বেশি সাহসী হয়ে উঠল। ও আমার ছোট ছোট দুর্বলতার সুযোগ নিতে শুরু করল। রাজেশ বাড়িতে না থাকলে ও প্রায়ই আমার ঘরে এসে বসত, হয়তো কোনো অজুহাতে, কিন্তু ওর চোখ আমাকে গিলছিল। আমার শাড়ির ভাঁজে, আমার এলোমেলো চুলে ওর দৃষ্টি আটকে থাকত। ও জানত আমি একা থাকতে পছন্দ করি না, আর সেই সুযোগে ও নিজেকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলছিল। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হাওয়ায় আমার চুল উড়ছিল। রাহুল পিছন থেকে এসে আমার চুলগুলো সরিয়ে দিল আর ফিসফিস করে বলল, ভাবি, তোমার চুলগুলো এত সুন্দর, তোমার সব কিছুই এত মায়াময়। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছিল, আমার শরীর কেঁপে উঠেছিল। আমি ওকে জোর করে ঠেলে সরাতে পারতাম, কিন্তু পারছিলাম না। আমার ভেতরে এক অলিখিত দুর্বলতা আমাকে আটকে রেখেছিল। ও আমার কাঁধে হাত রাখল, আর আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন বলছিল, না, এটা ঠিক নয়, কিন্তু আমার শরীর সাড়া দিচ্ছিল ওর স্পর্শে। এরপর থেকে আমরা দুজনেই একটা অদৃশ্য সীমারেখায় দাঁড়িয়েছিলাম, যা পার হতে আমরা দুজনেই ভয় পাচ্ছিলাম, কিন্তু একই সাথে তীব্রভাবে সেই সীমা পার হওয়ার আকাঙ্ক্ষাও আমাদের ভেতরে বাড়ছিল। রাহুলের চোখ দিয়ে, ওর কথায়, ওর ছোট ছোট আচরণে এক গভীর চাহিদা প্রকাশ পেত, যা আমি অস্বীকার করতে পারতাম না। ও মাঝে মধ্যে এমনভাবে আমার দিকে তাকাত যেন আমার মনের সব গোপন ইচ্ছা ও পড়ে ফেলছে। কখনো ও আমার হাত ধরে টিভিতে চ্যানেল পাল্টাত, কখনো খাবার বেড়ে দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আমার আঙুল ছুঁয়ে দিত। এই ছোট ছোট স্পর্শগুলো আমার ভেতরে এক ঝড় তুলে দিত। আমার বিবেক আমাকে দংশন করত, কিন্তু আমার আবেগ আমাকে অন্য পথে টানত। এই অনুভূতিগুলো ছিল নিষিদ্ধ, কিন্তু তীব্র। আমি জানতাম এই সম্পর্কটা কোনোভাবেই পরিণতি পেতে পারে না। আমার স্বামী, আমার পরিবার, সমাজ সবাই এর বিরুদ্ধে, কিন্তু রাহুলের প্রতি আমার টানটা কিছুতেই কমাতে পারছিলাম না। ওর নীরব ভালোবাসা, ওর যত্ন, ওর উপস্থিতি আমার একাকী জীবনে এক রঙিন প্রলেপ দিয়েছিল। একদিন রাহুল সাহস করে আমাকে সরাসরি জিজ্ঞাসা করে বসল, ভাবি, তোমার কি মনে হয় আমি তোমাকে শুধুই দেওর হিসেবে দেখি? ওর এই কথায় আমার বুকটা ধুক করে উঠল। আমি ওর দিকে তাকিয়ে কোনো জবাব দিতে পারছিলাম না। ওর চোখে এক গভীর যন্ত্রণা আর আকুতি স্পষ্ট ছিল। আমি সেদিন কোনো জবাব না দিয়ে দ্রুত আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমার ঘুম হল না। আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। একদিকে আমার দায়িত্ব, আমার সম্পর্ক, আমার কর্তব্য, অন্যদিকে আমার মন, আমার অনুভূতি, রাহুলের নীরব ভালোবাসা। কয়েকদিন পর রাজেশ বাড়ি ফিরল। ওকে দেখে আমার ভেতরে এক মিশ্র অনুভূতি হল, স্বস্তি নাকি অপরাধবোধ। আমি বুঝতে পারছিলাম না। আমি রাহুলের থেকে দূরত্ব রাখতে শুরু করলাম। ওর সাথে চোখাচোখি এড়িয়ে চলতাম, ওর সাথে একা থাকতে চাইতাম না। রাহুলও বুঝতে পারছিল, ওর চোখে এক গভীর বিষাদ নেমে এসেছিল। আমি জানতাম আমার এই সিদ্ধান্তটা হয়তো ওকে কষ্ট দিচ্ছে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই নীরব দূরত্ব আমাদের দুজনের জন্যই কঠিন ছিল। একসময় যে মানুষটি আমার একাকিত্বের সঙ্গী ছিল, আজ তাকেই আমাকে এড়িয়ে চলতে হচ্ছে। আমি এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পেয়েছি। জীবনের কিছু সম্পর্ক বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সেগুলো কতটা গভীর আর জটিল হতে পারে তা ভাবলে ভয় লাগে। আবেগের বশে এমন কোনো ভুল করে ফেলা উচিত নয় যা সারা জীবনের জন্য অনুশোচনা নিয়ে আসে। নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। পারিবারিক সম্পর্কগুলো পবিত্র হয়, সেগুলোকে পবিত্র রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা, নিজের দুর্বলতার সুযোগ অন্য কাউকে নিতে দেওয়া উচিত নয়, সেটা যতই কাছের মানুষ হোক না কেন।
আজকের দিনেও যখন রাহুলকে দেখি আমার মনে হয় হয়তো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছু আকাঙ্ক্ষা অপূর্ণ থাকাই ভালো, কারণ সেগুলো পূরণ হলে হয়তো আরও বড় বিপদ ডেকে আনত। এই যে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা, এটাই আমাকে আজ শান্তিতে রেখেছে। এই গল্পটা শুনে আপনারা হয়তো আমাকে ভুলও বুঝতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি ছিল, যাতে আপনারা সবাই নিজেদের সম্পর্কের সীমারেখা সম্পর্কে আরও সচেতন হন। জীবনের প্রতিটা সম্পর্কই সংবেদনশীল, আর সেগুলোকে সম্মান জানানোই বুদ্ধিমানের কাজ।